আমাদের ফ্ল্যাগ বলেন, শহীদ মিনার বলেন, এবং বাংলাদেশের জন্ম, দেশটাকে আমরা মা বলি, মাকে ভ্রূণে হত্যা করার জন্য তারা যেই প্রচেষ্টায় লিপ্ত ছিল, এবং আজকে এই মার গর্ভে উইদিন দ্য টেরিটরি অফ দিস রিপাবলিক তারা থাকা মানেই মাকে দংশন করার জন্য তারা সর্বদা প্রস্তুত। তো যেটা আমরা জামাতের গঠনতন্ত্র থেকে জানি, তাদের ইতিহাস থেকে জানি, ৭১ থেকে জানি, আজকে তাদের যে আসল রূপটা, তাদের আসল যে পরিচয়টা, এটা প্রতীয়মান এবং দৃশ্যমান হয়ে গেল। এটা কেবলমাত্র গঠনতন্ত্রতে আমাদের দেখতে হবে না, এটা একটা দৃশ্যমান চেহারা আমরা আজকে দেখতে পেয়েছি। সো টু দ্যাট এক্সটেন্ট আমার মনে হয় জামাত শিবিরের কর্মকাণ্ড ইজ টোটালি কনসিস্টেন্ট। আপনার তাদের জন্ম হয়েছিল ভারতে, তাদের জন্মসূত্র থেকে এই পর্যন্ত যে জনগণ সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্ব জনগণের, এই কথাটা তারা কখনোই, এই বিষয়টা, এবং এর কারণে তারা পার্লামেন্টকেও কিন্তু বিশ্বাস করে না। পার্লামেন্টের যে আইন করার ক্ষমতা, যেটাকে আমরা বলছি দ্য হাউস অফ দ্য নেশন, এটাতে তারা বিশ্বাস করে না। অর্থাৎ কোন রাজা, বাদশাহ, পার্লামেন্ট, গণতন্ত্র, এই কোনো কিছুতেই না। তো এখানে প্রশ্নটা যেটা যাচ্ছে যে গণতন্ত্রের সুফল এই ধরনের জঙ্গি সংগঠন কখনোই এনজয় করতে পারে কিনা, এবং এইটার তারা এই ফল তারা ভোগ করছে গণতন্ত্রের কারণে। তারা আজকে এখানে গণতন্ত্রের চর্চার নামে তারা পুরো দেশটাকেই এখানে আপনার forgive my language, but আমার মনে হচ্ছে they're raping this mother again. জি, আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু এই আন্দোলনের, শাহবাগ আন্দোলনের অন্যতম অ্যাক্টিভিস্ট এবং অন্যতম সংগঠক অমির রহমান পিয়ালকে জিজ্ঞেস করতে চাই। আমরা জানি গতকাল থেকে আন্দোলনে এটি অন্যরকম রূপ হয়েছিল, বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছিল এবং ২৪ ঘন্টার যে অব্যাহত কর্মসূচি শাহবাগ, সেটি সরিয়ে নেওয়া হয়েছিল। আমরা দেখলাম যে জামাত শিবির কিংবা ইসলামী সমমনা দলের আজকের যে কর্মকাণ্ড, তার প্রেক্ষাপটে শাহবাগ কিন্তু আবার গণজমায়েত শুরু হয়েছে। তো এই প্রেক্ষাপটে আপনি যদি একটু বলেন, এটাকে আন্দোলনের কৌশলগত ভুল ছিল কিনা? জামায়াতে এটা ডিক্লেয়ার করা ছিল যে বাদ জুমা তারা এই ধরনের কর্মসূচি দিবে, তার আগেই কেন আন্দোলনটাকে সরিয়ে নেওয়া হলো? প্লিজ। এটা তো সরিয়ে দেওয়া বলবো না আমি, কারণ হচ্ছে যে আমাদের ডিমান্ডটা কার কাছে? সরকারের কাছে। তাদের বলে দেওয়া হয়েছে যে এই এই বিষয়গুলো হচ্ছে আমরা চাচ্ছি, যে কারণে শাহবাগের দিনের পর দিন মানুষগুলো, তরুণ প্রজন্ম আমি এখানে বলবো, এবং যারা মানে দল নিরপেক্ষ কিন্তু সমর্থন করেন কিছু বিষয়, তারা সেখানে আছেন। এখন জামাত ইসলামীর ব্যাপারটা তো আগেই ঘোষিত হয়ে গেছে এবং সরকারকেও বলা হয়েছে এটা, যে আমরা এদের নিষিদ্ধ চাই। এখন সরকার এক্ষেত্রে যদি কোনো তাল বাহানার দিকে হাঁটে, সেটা তো আসলে এই দায় তো প্রজন্ম চত্বর নিতে পারে না। কারণ একটু আগে তানিয়া আপার সাথে আমার কথা হচ্ছিল, সেখানে আমি জানতে পারলাম যে ২০০৯ সালে যেই মানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, যে আন্তর্জাতিক চুক্তিটা করেছিল বাংলাদেশ আমেরিকার সাথে, সেখানে তো এই সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে খুব সহজেই জামাত শিবির নাম আসতে পারে। বিশেষ করে গত কিছুদিনে তাদের যেই হামলা, যেটা প্রশাসনের উপর হামলা, বেসিক্যালি পুলিশের উপর যখন হামলা করে, তারপরে সে রাষ্ট্রকে আক্রমণ করছে। একইভাবে এই বাকি দিকগুলো, যেমন আজকে যেটার প্রদর্শনী হলো, আরেকটা জিনিস যেটা মূলত মঞ্চ থেকে আসলে নিয়ন্ত্রিত হচ্ছে না আন্দোলন, এটা বুঝতে হবে। যে আজকে যেমন এই লোকগুলো ছুটে গেল, কেন গেল? মানে আমি পার্সোনালি যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছিলাম, সেটা যে এই যে দিনের পর দিন তোমাদের চেতনা যারা জাগ্রত রেখেছে তারা আজ বিপন্ন। তুমি ঘরে বসে টিভি দেখবে, ফেসবুক দেখবে, পাশে দাঁড়াও। মানে হয়তো ওইটার তেমন কোনো এফেক্ট পড়েনি, বাট এটা আমি মনে করেছি। এবং আমি দেখেছি ওই সময়টায় প্রায় বিডি নিউজের খবরে যেটা ছিল যে 15 মিনিটে 1000 মানুষ ওখানে এসেছে। সবচেয়ে বড় কথা, সবাই চাচ্ছে ব্যাপারটা যে আমরা কিন্তু এখন পর্যন্ত অহিংস রেখেছি আন্দোলনটাকে। আমাদের কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে, এই ইসলামী ব্যাংক ভাঙো বা এটা ভাঙো, এটিএম বুথ ভাঙো। আমরা জানি এগুলো ফাঁদ। মানে যেহেতু সরকার তো আমাদের আন্দোলন পরিচালনা করছে না, আজকে আমাদের যদি মামলায় ফাঁসানো হয়, ফৌজদারি মামলায়, তারপর আমাদের দায় কে নেবে? তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি বা এই সন্ত্রাসের পথে হাঁটছি না। কিন্তু আমাদের উপর অলরেডি আপনি বলেছেন যে আমাদের একজন ব্লগার মারা গেছেন বা এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে, আমাদের অনেকের নামে হিট লিস্টেও আছি আমরা। কিন্তু আন্দোলন চলবে যতক্ষণ না আমরা আমাদের দাবিগুলো আদায় করে ফিরতে পারি। জি, আমি একটু আমার হাতের বাঁ দিকে যাব। আমাদের সঙ্গে আছেন মাননীয় সংসদ সদস্য
আন্দালিব রহমান পার্থ, আপনি যদি বলেন শাহবাগের গণজাগরণ আজকে 18তম দিন অতিক্রম করছে, আজকে দিনে আবার ইসলাম এবং সমমনা দলগুলোর যে কর্মকাণ্ড সেটাও আমরা দেখলাম প্রতিবেদনে, এগুলো মিলিয়ে যদি একটা বিশ্লেষণ করেন বর্তমান রাজনীতি কোন দিকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমি আসলে প্রায় 20 দিন দেশে ছিলাম না, কিন্তু প্রতিদিনই আমি শাহবাগের যে গণজাগরণ প্রত্যেকটা একদম প্রথম দিন থেকেই আমি ফলো করছিলাম। আসলে আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি দেখছিলাম যে প্রথম যেদিন এই গণজাগরণটা দেখি, তরুণ হিসেবে আমি পুলকিত ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশের ইয়াং জেনারেশনরা এখানে এসেছেন। এবং যুদ্ধাপরাধীর বিচার তো সবারই সবারই, আমরা পলিটিক্স যারা করি, আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে এটা নিয়ে পলিটিক্স হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের অবজেকশন ছিল। বাট আমরা মুক্তিযুদ্ধ হয়েছে তাই আমি পার্থ আজকে এমপি হয়েছি, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, মানে এই ব্যাপারে এখানে কোনো সেকেন্ড কথা নেই। বাট কেন জানি আমার মনে হচ্ছিলেন, এই যে আমার সামনে ব্লগার ভাই যিনি বসা, পিয়াল সাহেব, এরা তো সবাই সাধারণ মানুষ, এরা তো পলিটিশিয়ান না। সাধারণ মানুষরা এখানে এসে এই জিনিসটা চাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার এটার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছেন বা সাপোর্ট করেছেন, বাথরুম বসিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে দিয়েছেন, ডাজন্ট ম্যাটার। বাট আই হ্যাভ সিন, আমি নিজে পার্সোনালি টেলিভিশনে ওই ফেসেস দেখেছি যারা জীবনে কোনোদিন পলিটিক্স করেনি, সাধারণ মানুষরা এখানে আসছে, আমি এটা না বলছি না। কিন্তু কোথায় জানি আমি দেখছিলাম, আমি পার্সোনালি প্রথম থেকে বিলিভ করি যে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই কিন্তু রুবাদ ভাই আজকে এই জিনিসটা। সো আমি প্রথম থেকে কোনো রাজনীতিবিদেরই ওখানে যাওয়া সাপোর্ট মনে করিনি, যে আমাদের ব্যর্থতায়। আর অনেকে বলে না তৃতীয় শক্তি কোনটা, প্রথম 2-3 দিনের আন্দোলন আমি কিন্তু মনে করেছিলাম সেটা তৃতীয় শক্তি, এটাই তৃতীয় শক্তি, অন্য কোনো তৃতীয় শক্তি আমাদের লাগবে না। কিন্তু পাশাপাশি কেন জানি আমার মনে হচ্ছিল যে ব্লগাররা বা অনেকেই বুঝতে পারছিল না, কিন্তু তারা কিন্তু পলিটিসাইজ হয়ে যাচ্ছে। আপনি দেখুন, একটা সিম্পল উদাহরণ দেই, আজকে কিন্তু যেই গণজামাতটা হলো বা যেই মারামারি বা তাণ্ডব যেটাকে আপনি বলেন, এটা কিন্তু একটা অন্য ইমোশন হয়েছে। প্রথমত এটা ইসলামিক দল, যেটাতে জামাত টেকনিক্যালি লিড দিচ্ছে বা সামনে আছে, বাট এটি ইসলামিক দল। সেকেন্ড, এটা জানি কেমন একটা আস্তিক নাস্তিকের একটা যুদ্ধ কিন্তু চলে গিয়েছে। এখন কিন্তু আর যুদ্ধাপরাধীর বিচার ওখানে নেই। এখন আমার কথাটা হলো, আমি এটা বলছি না কে আস্তিক কে নাস্তিক, কে কি বলছে না বলছে, রাজীব কি লিখেছে না লিখেছে, কোনটা রাইট কোনটা, বাট ওই পারসেপশনটা কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, যার কারণে কিন্তু এই তাণ্ডবগুলি চলছে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি পলিটিসাইজ হয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে, এবং মেইন ফোকাস থেকে চলে আসছে জিনিসটা। তো আমার মনে হচ্ছে যে এটার যে জিনিসটা ছিল যে সিম্পল যে আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই এবং ভাই ফাঁসি দিবে, আমরা চলে আসবো, আমি মনে করি ইট ওয়াজ রাদার পিওর, রাদার দেন এরপর থেকে কিন্তু অনেক পলিটিক্যাল স্টেটমেন্টের মধ্যে দিয়ে চলে আসছে। এবং এই আজকে যেটা আপনি দেখছেন, এটা শুধুমাত্র ওই রাজনীতিবিদরা ঢুকে গিয়েছে এবং এটা নিয়ে এখন শুধুমাত্র রাজনীতি হচ্ছে, আর কিছুই না। এই উত্তরই আমি একটু খুঁজতে যাবো মোহাম্মদ আরাফাত, যিনি আন্দোলনের শুরু থেকে ছিলেন। মাননীয় সংসদ সদস্য যেটা বলার চেষ্টা করছেন, এই আন্দোলনটা রাজনীতিকরণের খপ্পরের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, সেই ব্যাপারে যদি সংশয় ব্যক্ত করেছেন। এখানে আমার দ্বিমত আছে। মূল কথা হচ্ছে, প্রথম থেকেই এই মুভমেন্টটা, এই আন্দোলনটা কিন্তু রাজনৈতিক আন্দোলনই ছিল। হয়তো এটা নির্দলীয়, দল নিরপেক্ষ এবং নন পার্টিজান ছিল, কিন্তু অবশ্যই রাজনৈতিক ছিল। যে ব্লগাররা বা যারা এটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ব্লগারদের ব্লগ পোস্টগুলি আপনি পড়ে দেখেন, তারা পলিটিক্যালি কি পরিমাণ কনসিয়াস, তাদের ওই পোস্টগুলোর মধ্যে সে রিফ্লেকশন আছে। তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের রাজনীতি কতটা বোঝে, কি পরিমাণ রিসার্চ ওয়ার্ক করে তারা এই কাজগুলি করেছে। এখানে অমির রহমান পিয়াল আছে, ওনার পোস্টগুলি আপনি পড়ে দেখতে পারেন। আই ডোন্ট হ্যাভ টু ফ্ল্যাটার এনিওয়ান, বাট আমি ফ্যাকচুয়ালি কারেক্টেড ইনফরমেশন দিচ্ছি। কাজে এই মানুষগুলি কিন্তু মানে দীর্ঘদিন ধরে এই মুভমেন্টের সাথে অনলাইনে এবং ডিজিটাল ওয়ার্ল্ডে তারা কিন্তু ছিল। এই প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের উত্তর খোঁজা, এবং এই আন্দোলন এবং জামাত শিবিরের যে আপনার অবস্থান আছে এই অনলাইনে, তাদের উত্তর দেওয়া, তাদেরকে কাউন্টার করা এই আন্দোলনের মধ্যে ছিল। এবং এই কাদের মোল্লার ফাঁসির যোগ্য অপরাধ করার পরেও, যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি, আইনে যেখানে মৃত্যুদণ্ড বলা হচ্ছে, অথচ জাজ ডিসক্রিপশন অ্যাপ্লাই করে যে যাবজ্জীবন দিলেন, এইটা একটা স্ফুলিঙ্গর মতন কাজ করলো। সবাই কিন্তু একত্রিত হলো, কিন্তু তারা যে পলিটিক্যাল ম্যাচুরিটি দেখেছে, সেই ফাঁসি রায়ের সাথে সাথে খুব সঙ্গতভাবে একটা জিনিসকে তারা লিঙ্ক করেছে, সেটি হচ্ছে আসল সমস্যা তো আমাদের জামাত এবং শিবির, এবং তাদের ফুলে ফেপে বড় হয়ে ওঠা এদেশে। কাজে তারা যৌক্তিকভাবে তাদের নিষিদ্ধকরণ চাচ্ছে। কারণ ওয়ান্স অ্যান্ড ফর অল এটা যদি না হয়, বাংলাদেশের রাজনীতিতে এই সমস্যা থেকে গঠন হিসেবে আজকে তো শীতের আলোচনা আমরা যাবো, আমি ওনার সঙ্গে যোগ করতে চাই। আমরা দেখেছি এখানে আওয়ামী লীগের নেতা, যদি আমরা বলি হানিফকে কিন্তু কথা বলতে তারা যায়নি, আমি আসছিলাম কিন্তু কথা বলতে চাইনি। মানে কি একটা দলীয়করণের চেষ্টা ছিল, তরুণরা ঠেকিয়েছে, কিন্তু আমি এখানে একটু কথাই তিনি হয়তো বলার চেষ্টা করেন। অ্যাবসলিউটলি দলীয়করণের চেষ্টা ছিল কি ছিল না আই ডোন্ট নো, বাট ইট ওয়াজ ওপেন ফর অল। বাট যারাই ওখানে যে দলীয় বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছেন, কেউ কিন্তু ওয়েলকাম হননি, কোনো পলিটিশিয়ান হননি।
এবং আমি ওখানে দেখেছি সম্পূর্ণভাবে একটা বিশুদ্ধতা এবং পিউরিটির উপরে দাঁড়িয়ে এই মুভমেন্টটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হয়েছে, এবং ওখানে চেতনাগতভাবে তারা একেবারে প্রচন্ডভাবে ক্লিয়ার ছিল কিসের জন্য তারা এখানে আছে, এবং সেই ম্যাচুরিটিও তারা দেখিয়েছে তাদের প্রত্যেকটি দাবির মধ্য দিয়ে। এবং আরেকটি বিষয় ব্যারিস্টার আন্দালি উঠেছেন, আমি বলতে চাই আস্তিক নাস্তিক যুদ্ধের যে বিষয়টি, ভেরি রাইটলি হি পয়েন্টেড আউট, এই দিকে কিন্তু ডাইভার্ট করার একটা অপচেষ্টা জামাত করছে, এবং এটা নতুন না। 71 সালে এক্স্যাক্টলি একই কাজ তারা করেছিল, এবং বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন আছে। এবং আজকে মানে একেবারে ওলামা মাশায়েখ তাদেরকে নিয়ে যে তারা এটা করেছে, নট নেসেসারিলি সামনে পিছে পুরো শিবির এবং জামাতের সন্ত্রাসী বাহিনী ছিল, তারা সিম্পলি একটা সন্ত্রাস ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং আজকে অ্যাবসলিউটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেখেন আজকে তারা শহীদ মিনারকে অ্যাটাক করেছে, জাতীয় পতাকায় করেছে, এবং জাতীয় মসজিদকেও। আপনি যদি দেখেন, আমি সাম্প্রদায়িকভাবে বলতে চাই না, সেখানেও তারা অপমান একটু বিএনপির সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির কাছে যাব। শাহবাগের আন্দোলন, আজকের ইসলামী সমমনা দলগুলোর যে কর্মকাণ্ড নিয়ে যদি আপনি কথা বলেন, এবং জামাতের নিষিদ্ধের দাবিটা অবশ্যই। জি ধন্যবাদ। শাহবাগের আন্দোলন আমাদের তরুণদের আন্দোলন। আমরা এবং আমাদের দল এই আন্দোলনে কিন্তু আপনারা যেই বাংলাদেশে যারা আন্দোলন করছেন আমরা তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি, এবং আমাদের দল থেকে বলেছে যে এটা খুব সেন্সিটিভ। যে কথাটা জনাব পার্থ বললেন যে রাজনৈতিক নেতাদের এখানে যাওয়ার কোনো আসলে দরকার ছিল না, এটা তার তা বলছেন যে আপনি আমরা যখন দেখি যে ওই আন্দোলনের যিনি চিফ তাকে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ছাত্রলীগ সংগঠনের নেতারা যখন দেখেছি যে বলে বলে দিচ্ছেন এবং বলছে এখানে আবেগ কম আছে, এখানে আরেকটু আবেগ দিতে হবে। তারপরে যখন তারা বক্তব্য দিয়ে আমি নিজে শুনেছি, লাইভে ছিলাম আমি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, আমিও একটা টকশোতে তাদের সাথে আমাদের সন্তানদের সাথে আমিও বলেছি এটা হচ্ছে স্বাধীনতার চেতনা, জয় বাংলা, এটা কোনো দোষের কথা না, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রতীক আমরা বলতে পারি। সেইখানে একটা দল সেটা ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সেই দলই তখন প্রথম ছিলেন ক্ষমতায়, আমি সেটাকে দোষের দেখি না। যেমন বিএনপি ও জিন্দাবাদ, জিন্দাবাদও কিন্তু একটা অন্য জায়গা থেকে আসছে, যেমন জয় বাংলাটা একটা চেতনা থেকে আসছে, জিন্দাবাদও একটা চেতনা থেকে আসছে, বাট সেইখানে আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু কালকে আমি অনেকবার, শুধু কালকেই না এর মধ্যেও আমি আরো 2-1 দিন দেখেছি জয় বঙ্গবন্ধুও বলা হয়েছে, এবং যেভাবে একটা স্লোগানকে ছিনতাই করে একসময় নিয়ে গিয়েছিল ঠিক সেইভাবে শাহবাগকেও আমি মনে করি ছিনতাই করে নিয়ে গিয়েছে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শাহবাগের আন্দোলনকারীরা, আমি আবারও বলছি, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন। তারা সবসময় বলেছে যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা ঘরে ফিরবো না, এবং কালকের যে তাদের শর্তগুলো ছিল তখনও ওরকম ছিল না যে তারা কালকেই চলে যাবে। কিন্তু আমরা যখন সন্ধ্যায় টেলিভিশনের শিরোনামে দেখলাম হঠাৎ করে সেই প্রোগ্রাম বন্ধ। যে কোনো যুদ্ধে রণভঙ্গি দিলে কিন্তু যুদ্ধের 12টা বেজে যায়। আমি বলতে চাই যে তারা যে যার বুদ্ধিতেই হোক তারা যে রণভঙ্গি দিয়েছেন, সেই জন্য আর 4.5 লক্ষ মসজিদ যেখানে রাজীব চলে গিয়েছে আমাদের মধ্যে আর ফিরে আসবে না, এটাই ধ্রুব সত্য। সেই রাজীব যাওয়ার পরে অনেককেই চিনি যারা কিনা অন্যের ধর্ম, নাস্তিক মানে সে মানবতার ধর্মকে বিশ্বাস করে, তারা অন্য কারো ধর্মের প্রতি আঘাত করে না। কিন্তু ওখানে যখন দেখা গিয়েছে যে বিভিন্ন ধর্মকে আঘাত করা হয়েছে, আমি যেমন আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশি, কিন্তু আমার অস্তিত্ব আমি মুসলিম, আমি ইসলাম, আমার জীবদ্দশায় আমি আমার ইসলামের জন্য শেষ রক্তটুকু দিব, সেটা হচ্ছে ইসলামের স্বার্থে। যেমন আমি এখানে বলতে চাই যে বাতাস ছাড়া যেমন মানুষের জীবন চলে না, বাতাসের ক্ষেত্রে যেখানে মানে অনস্বীকার্য বাতাস আমাদের জীবনের আরেকটা অংশ, ঠিক পানিও আমাদের জীবনের অংশ। যখন আমরা পানি নিয়ে হিসাব করি তখন আমরা বাতাসের কথা ভুলি না, কিন্তু ওই মুহূর্তে পানিকেই মনে হয় সবচেয়ে বড়। তো আমি যখন মুসলমান, আমি যখন ইসলাম, বা আমি যখন হিন্দু, বা আমি যখন খ্রিস্টান, সেখানে কিন্তু তারা কিন্তু কোনো দলের কথা বলে নাই। আরেকটা জিনিস আমি বলতে চাই, 17 দিন কোন ত্রিপিটক পাঠ হয় নাই, গীতা পাঠ হয় নাই, এবং কোরআন পাঠ হয় নাই, নামাজের বিরতি হয় নাই। 17 দিনের দিন হঠাৎ করে যারা বলেছেন যে আমাদের শুধু ধর্ম নিরপেক্ষতার কথা, আমরাও তাদের সাথে একমত, রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকুক আমরাও চাই না, বাট 17 দিনের দিনে কি এমন হলো যে আমাদের সন্তানরা হঠাৎ করে ত্রিপিটক পাঠ শুরু করে দিলেন, ইসলামের জন্য কোরআন পাঠ শুরু করে দিলেন, নামাজের জন্য বিরতি দিলেন। এই 17 দিনের মধ্যে কিন্তু আরো বৃহস্পতিবার ছিল, শুক্রবারও ছিল, 2 সপ্তাহ 2.5 সপ্তাহ চলে গিয়েছে। তো সেই জায়গায় আমি বলি, এবং এইখানে আরেকটা কথা বলছি, সরিষাবাদী নুরু মৌলানা যখন
গণজাগরণ মঞ্চে থাকে, তখন তো আমাদেরও অবাক লাগে। তাহলে আমরা কি জামাতের বিচার চাই না যুদ্ধাপরাধীর বিচার চাই? নুরু মৌলানা নিশ্চয়ই কোনো মানে জামাত না, সে আওয়ামী লীগের নেতা এবং যুদ্ধাপরাধী। আমার বাড়ি জামালপুরে, যুদ্ধাপরাধী না শুধু, উনি সেই সময় ওখানের লিডার ছিলেন এবং পরবর্তীতে প্রথম জাতীয় পতাকা গাড়িতে উনিই লাগিয়েছিলেন। তো সেই জায়গায় যখন আমরা দেখি তারা মঞ্চে উঠে গিয়েছে, এবং বর্তমান সরকার অন্তত আগে হওয়া উচিত। আসবো প্লিজ, গোলাম মোল্লা রনিকে বলছি সংক্ষেপে বলবার জন্য, আমরা আবার আসবো প্লিজ। ধন্যবাদ। এখানে আমাদের যে মাননীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি অনেকগুলো উইন্ডো খুলে দিয়েছেন বিতর্কের জন্য। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ নৈতিকভাবে এবং অন্তঃস্থল থেকে শাহবাগের এই প্রজন্ম চত্বরে যারা আন্দোলনরত আছেন তাদেরকে সমর্থন করছে, যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে, এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রাণান্ত চেষ্টা করছে যেন আন্দোলনের যে বিষয়বস্তু আসে সেই বিষয়বস্তুর বাস্তব রূপ দেওয়ার জন্য যে আইনগত বিষয়গুলো করা দরকার, ঠিক এই বিষয়টা আমরা অনেকগুলো করেছি এবং বাকি জিনিসগুলো আমরা প্রক্রিয়াধীন। কিন্তু এই বিষয়টাতে অর্থাৎ প্রজন্ম চত্বরে যারা আন্দোলনরত, আমাদের এর আগে ব্যারিস্টার পার্থ যেটি বললেন যে এদের কিন্তু কারো এমপি বা মন্ত্রী হওয়ার কোনো দুরাশা নেই, বা তারা মূল কোনো ছাত্র ফ্রন্ট বা কোনো আওয়ামী লীগ বা বিএনপি এরকম কোনো রাজনৈতিক দলের কোনো কর্তা ব্যক্তি এরকম আমরা জানিনি। নিতান্ত একটা আদর্শিক দিক থেকে, জাতীয় একটা চেতনা থেকে, একটা বোধ থেকে এবং বুদ্ধি থেকে তারা এই জিনিসটিতে গিয়েছে। আমি যে কথাটা বলতে চাই যে এই যে আমাদের তরুণ সম্প্রদায়ের এই আন্দোলনকে যদি বাস্তব রূপ দিতে হয়, তাহলে আগে তাদের যে বক্তব্যটি, সেই বক্তব্যটির জাতীয়করণ, অর্থাৎ এই দেশের যত দলগুলো আছে সেই দলগুলো তাদেরকে অ্যাক্রিডিটেশন করতে হবে যে আমরা তোমাদের সঙ্গে একমত। আদারওয়াইজ আমরা কিন্তু বারবার এই যে জামাতের মতো একটা বিধ্বংসী দলের মুখোমুখি আমরা আমাদের তরুণ সম্প্রদায়কে বিতর্ক করে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি, এবং ইট ইজ এ ডেঞ্জারাস গেম। এই ডেঞ্জারাস গেম থেকে আমি সমস্ত যারা রাজনৈতিক দল আছে সবাইকে বলবো এই ডেঞ্জারাস গেম থেকে বের হয়ে আসার জন্য। একটা জিনিস দেখুন, আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রথাগত আমরা যারা রাজনীতি করি, আমাদের দেশের যে ইসলামের মধ্যে